শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। কেমন আছেন? খুব ভালো আছি। আমরা তো ছোটবেলা থেকেই আপনাকে দেখে বড় হয়েছি এবং বিটিভির পর্দায় আপনাকে দেখেছি একদম ছোটবেলা থেকে, এবং আপনার মতো একজন ব্যক্তিত্ব আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানে এসেছেন, আমরা কিন্তু খুব ভালো আছি। বেশি হয়ে যাচ্ছে না? এবং আপনার আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন রাঙা সকালের মতো একটি জনপ্রিয় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। আমার নিজেরও খুব ভালো লাগছে, কারণ এই ধরনের অনুষ্ঠান, ইনফর্মাল যে অনুষ্ঠান যাকে বলে, আমার নিজেরও খুব ভালো লাগে। যদিও আমি সারা জীবন খুব ফর্মাল অনুষ্ঠান করেছি, খবর খুব ফর্মাল অনুষ্ঠান, একদম একটা ক্যামেরার একটা ফ্রেমের মধ্যে, আমাদের সময় তো আরও এরকমই ছিল, ক্যামেরার ফ্রেমের মধ্যে বন্দি থাকতে হতো, নড়াচড়া, খুব একটা নড়াচড়া করার কোনো সুযোগ ছিল না। তো কাজেই সেই ধরনের অনুষ্ঠান থেকে আজকের এই অনুষ্ঠান একটা বিরাট একটা পার্থক্য। এবং আমি নিশ্চিত আমার মতো দর্শকরাও কিন্তু খুব খুশি, কারণ সালেহ আকরামকে ফ্রেম থেকে আমরা বের করতে পেরেছি এবং তার জীবনের গল্পগুলো আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনব। আপনার জন্ম তো ফরিদপুরে? আমার জন্ম ফরিদপুরে। আচ্ছা, বেড়ে ওঠা, ছোটবেলা একটু শুনি সে সময়টার কথা। আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমার একদম শৈশব থেকে এইচএসসি পর্যন্ত ফরিদপুরে। যেমন শৈশবে আমি ক্লাস 3-তে ভর্তি হয়েছিলাম ফরিদপুর জেলা স্কুলে। তারপরে ওইখান থেকে আপনার এসএসসি পাশ করার পর আমি ঢাকায় আসতে চেয়েছিলাম, ঢাকায় কোনো কলেজে ভর্তি হব, ঢাকা কলেজ একটা উদ্দেশ্য ছিল, একটা লক্ষ্য ছিল। তা আমার বাবা দিলেন না। বাবা বললেন যে তোমাকে তো আমার ছেড়ে দিতেই হবে একটা সময়, যতদিন আমি রাখতে পারি আমার এখানে ফরিদপুরে, আমি সেটাই চেষ্টা করব। তো ওইভাবে আমি এইচএসসিটা ফরিদপুরে রাজেন্দ্র কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজে বিজ্ঞান বিভাগে আমি পড়লাম, পাশ করলাম। তারপরে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হলাম। শিক্ষা জীবন আমারটা এরকম, এবং ওইখান থেকে আমি অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স করে বের হয়ে আসলাম। তারপর আমি আরেকটু আপনার শৈশবেই আবার একটু ফিরে যেতে চাই, যে শৈশবের দিনগুলো কেমন ছিল? শৈশবের দিনগুলো তো সবারই ভালো থাকে, শৈশব সময়টাই থাকে কল্পনার সময়। শৈশবে শিশুদের, কিশোরদের বাস্তবের সাথে তো কোনো সম্পর্ক তেমন থাকে না, সাধারণত থাকে না। যারা ছোটবেলায় খুব দুর্ভাগ্যক্রমে মা বাবা হারায় তাদের কথা আলাদা, কিন্তু একটা স্বাভাবিক পরিবারের একজন শিশু, তার সে তো সম্পূর্ণ কল্পনা জগতে বাস করে। জি, আমি যতটুকু জেনেছি যে স্কুলে পড়া অবস্থায় আপনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছিলেন, এবং আপনার সম্পর্কে আরো আমি এবং আমরা কিছু জেনেছি, সেটি আমরা দর্শকদের সাথে একটু ভাগাভাগি করতে চাই। আমি একটু জানিয়ে আসি। হ্যাঁ, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সালেহ আকরাম 70-এর দশকে বাংলাদেশ বেতার টেলিভিশনে তিনি কাজ শুরু করেন। শুরুটা সংবাদ পাঠ দিয়ে হলেও পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠান, নাটক, আবৃত্তি, উপস্থাপনা, ধারা বর্ণনা সহ নানা ধরনের কাজ করে সুপরিচিতি অর্জন করেছেন। বাংলাদেশ বেতারে তিনি কাজ করেছেন প্রায় 20 বছর। বাংলাদেশ টেলিভিশনের সাথে যুক্ত ছিলেন 2007 সাল পর্যন্ত। প্রধান সংবাদ পাঠক হিসেবে কাজের পাশাপাশি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ছাড়াও বিভিন্ন জাতীয় দিবসগুলোর ধারা বর্ণনা করেছেন 1983 থেকে 2005 সাল পর্যন্ত। বিবিসি বাংলার প্রধান সংবাদ পাঠক হিসেবেও কাজ করেছেন সালেহ আকরাম। তার লেখা নাটক প্রচারিত হয়েছে বেতার ও টেলিভিশনে। ছোটবেলার কথা বলছিলাম, স্কুলে পড়া অবস্থাতেই বোধহয় আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছিলেন। আচ্ছা, স্কুলে পড়া অবস্থায় আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন, তা আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা ভিন্ন একটা প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আমার স্কুল জীবনের প্রথম দিন, এটা পরে আমার কাছে খুব হাসি পেয়েছে, খুব ইন্টারেস্টিং ছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি।
সেটা হচ্ছে আমি ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হলাম ক্লাস 3-তে। আমি গেলাম জীবনের প্রথম কোনো স্কুলে গেলাম, ক্লাস 3-তে ঢুকলাম। তখন তো বিশ্ববিদ্যালয়ের মতো না, নির্দিষ্ট ক্লাসরুম থাকে, জানেনই আপনারা স্কুলে জি, থাকে। জি। নির্দিষ্ট ক্লাসরুমে ঢুকলাম, প্রথম বেঞ্চে বসলাম। তারপরে একটা একটা করে ক্লাস হলো। 5th পিরিয়ডে, পঞ্চম পিরিয়ডে একটা পিয়ন এসে একটা বেতের ঝুড়িতে অনেকগুলো সিঙ্গারা রাখলো। সিঙ্গারা দিয়ে ঠিক আমার টেবিলের সামনে রেখে চলে গেল। টিচার কিন্তু পড়াচ্ছেন তখনও। তখন আমি যে চিন্তাটা চট করে আমার মাথায় আসলো সেটা হচ্ছে যে আমি তো শুনেছি এই স্কুলে টিফিন দেয়। আমাকে বলা হয়েছে, আমার মাও বলেছে তো স্কুলে টিফিন দিবে, তুই চিন্তা করিস না। এত টিফিন আমি কি করে খাবো একা একা? আসলে সব ছাত্রদের জন্য দিয়েছে, এটা আমার আর মাথায় আসেনি। আমি তখন চিন্তা করছি এতগুলো দিয়েছে, ভালো কথা, এতগুলো আমি কি করে খাবো? এই বলতে চিন্তা করতে করতে পিরিয়ড ঘন্টা বেজে পড়ে গেল, পিরিয়ড শেষ হয়ে গেল। তখন দেখা গেল সবাই একটা একটা করে ওখান থেকে নিচ্ছে। এটা খুব আমার কাছে পরে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি কি জন্য ভাবলাম যে সবটাই আমার জন্য। স্যার, আপনার তো ছোটবেলা থেকেই সংবাদ মানে পড়া এই জিনিসটার প্রতি আগ্রহ ছিল, কিন্তু কার সংবাদ দেখে? ছোটদের তো অনেক রকমের শখ থাকে, সংবাদ পড়ার এই আগ্রহ আপনার কেন জন্মালো? আচ্ছা, আমি আপনাকে বলি, আমার বাবা ছোটবেলায় ক্লাস 2-3-তে পড়ার সময় তখন একটা রেডিও কিনে এনেছিলেন। তখন রেডিও একটা মোটামুটি মহার্ঘ একটা বস্তু ছিল। তো উনি একটা রেডিও কিনে এনেছিলেন, মার্ফি রেডিও, আমার মনে আছে, ছোট একটা রেডিও। ওটা ইলেকট্রিসিটিতে চলতো, কোনো ব্যাটারির কোনো ব্যবস্থা ছিল না। তো ওইটা শুনতাম যখন, তখন তো পাকিস্তান আমল, তখন খবর হতো, খবর পড়তেন জহুরুল হক, আরেকজন ছিলেন মুফাজ্জল সাহেব, এইরকম কয়েকজন খবর পড়তেন, আব্দুল আউয়াল। তা আমি করে শুনতাম, শুনে চিন্তা করতাম যে আমি যদি এরকম খবর পড়তে পারতাম ভালোই হতো। এইটা যদি আপনি বলেন যে ভেতরে একটা চিন্তা কাজ করেছে কিনা, আমি ঠিক জানি না সেটা। আমি খুব নিশ্চিত না যে ওইটাই আমার ভেতরে চিন্তা কাজ করেছে, ওইটা ক্রিয়া করেছে আমার ভেতরে, এটা আমি খুব শিওর না। তবে একটাই ছিল, আমি মাঝে মাঝে নিজে সুন্দর করে পড়ার চেষ্টা করতাম, যে কোনো বই, যে কোনো সুন্দর করে পড়ার চেষ্টা করতাম। এরকম একটা ইচ্ছা ভেতরে ছিল, আমি করতামও তাই। এবং আস্তে আস্তে আমি স্কুলে এবং কলেজে আবৃত্তি, বিতর্ক, তখন একটা বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো, স্কুলেও হতো, কলেজেও হতো, আমি জানি না এখন হয় কিনা। এবং আমি এটা স্কুলে করেছি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা এগুলো করেছি, আবৃত্তি এগুলো করেছি, কলেজেও করেছি, এবং বিশ্ববিদ্যালয়ে এসে এসএমএলে যখন ভর্তি হই তখনও করেছি। এই জন্যে এই দিকটার প্রতি আমার একটা আকর্ষণ বরাবরই ছিল। বিশেষভাবে খবর পড়ার প্রতি আকর্ষণ ছিল সেটা বলবো না, এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আপনি যেটা জিজ্ঞাসা করবেন সেটার প্রতি আমার একটা বরাবরই একটা আকর্ষণ ছিল। যেটি আপনি বলছিলেন যে ছোটবেলায় রেডিও শুনে আপনার সংবাদের প্রতি একটি আগ্রহ তৈরি হয় এবং অবচেতন মনে আপনার ভিতরে একটি স্বপ্ন তৈরি হয়েছিল যে আপনিও একসময় সংবাদ পাঠ করবেন। তারপরে কি হলো, কিভাবে আপনি জড়িয়ে গেলেন? তারপরে তো অনেকটা সময় কেটে গেছে। যেহেতু আমি ঢাকার বাইরে থাকতাম, মফস্বলে থাকতাম, তো বেতারে কাজ করা তো ওই স্কুল জীবনে বা কলেজ জীবনে কোনো সুযোগ ছিল না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তারপরে বেশ কিছুদিন পরে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বছর 3 পরে, অনার্স টনার্স বোধহয় শেষ করেছি যতদূর মনে পড়ে আমার, তখন একদিন আমি ওই শাহবাগের ওইখান দিয়ে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম মনে পড়ে না, ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো হঠাৎ দিকে আমার এক বন্ধু রাস্তা ক্রস করে শাহবাগে বেতার ভবনের দিকে আসছে।
অনেকদিন পরে ওর সাথে দেখা। তো আমি এই জন্য দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে ও আসলো, আমাকে জিজ্ঞেস করলো, কী খবর টবর, কী করছিস ইত্যাদি ইত্যাদি বলার পরে আমাকে বললো ওর নাম আবদুল্লাহ আল ফারুক। আবদুল্লাহ আল ফারুক সাহেব বেতারের একজন কর্মকর্তা ছিলেন, বাংলাদেশ বেতারের কর্মকর্তা ছিলেন, এবং উনি পরে জার্মান বেতার ডয়চে ভেলেতে উনি চলে যান এবং এখনও ওইখানেই আছেন, উনি আর দেশে ফেরেননি। ডয়চে ভেলেতে কাজ করেন না, অন্য কিছু করেন, আমার সাথে যোগাযোগ তেমন একটা নাই। তো ফারুক আমাকে জিজ্ঞেস করলো যে তুই এক কাজ কর না, আমি তো রেডিওতে আছি। কেমন আছো? তাই নাকি, ভালো তো। তো আমাকে রেডিওর ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল, শাহবাগ বেতার ভবনের ভেতরে নিয়ে গেল। তারপরে আমি ওর রুমে বসলাম, ওর সঙ্গে বসলাম, গল্প করতে করতে। তারপর আমাকে বললো তুই তো অনেক কিছু করতি, আবৃত্তি করতি, বিতর্ক করতি, উপস্থিত বক্তৃতা করতি, তো তুই বেতারে অনুষ্ঠান কর। আমি বললাম বেতারে অনুষ্ঠান করার শখ তো আমার আছেই, আমার ইচ্ছা তো আমার আছেই, কিন্তু আমাকে সুযোগ কে দেবে? তো আরে তুই তার সামনে বসে আছিস, সেই তো তোকে সুযোগ দেবে। ভেরি গুড, খুব ভালো কথা, তোমাকে অনেক ধন্যবাদ। তো কী করতে হবে আমাকে? বলে কিচ্ছু করতে হবে না, তুই অমুক দিন আয়, একটু কষ্ট করে আয়। সম্ভবত 2-3 দিন পরের ঘটনা। আমি গেলাম, যে সময় ও বলেছিল আমাকে যেতে, ঠিক সেই সময়টাতেই গেলাম। ও আমাকে গল্প সল্প করার পর, চাটা খাওয়ার পরে আমাকে নিয়ে গেল স্টুডিওতে। তো ও একটা অডিশন নিল আমার। অডিশন শব্দটা আমি এখন বলছি, তখন ভালো করে বুঝতামও না যে অডিশন কী জিনিস। তো একটা অডিশন নিল, অডিশন নিয়ে তারপরে আবার ওর ঘরে ফিরে আসলাম। তারপর আমাকে বলল তুই একটা কাজ করবি, একটা অনুষ্ঠান দিয়ে শুরু কর। সেই অনুষ্ঠানটার নাম যেন কি ছিল, তখন তো স্বাধীনতার পরপর। তো আটকে পড়া বাঙালিদের, বিদেশে আটকে পড়া বাঙালিদের যারা আসতে পারছিল না, তাদের চিঠিপত্র জবাব দেয়া। এটা আমার সাথে আরেকজন মহিলা ছিলেন, আমরা দুজনে অনুষ্ঠানটা করতাম। এই মহিলাকে আপনারা চিনবেন, উনি এখন বিখ্যাত একজন মানুষ, সালমা আলী, মানবাধিকার এই অ্যাক্টিভিস্ট, লয়ার। তিনি একজন পেশায় একজন আইনজীবী, কিন্তু একজন অ্যাক্টিভিস্টও। উনি আর আমি অনুষ্ঠান করলাম, এবং আমার মনে আছে রেডিওতে মাইকের সামনে বসে কাগজপত্র নাড়াচাড়া করতে হয়, এটা সাবধানতার সাথে করতে হয় যাতে খসখস আওয়াজ না যায়, এগুলো তো আমি বুঝি না। আমাকে যেভাবে লিখে দিয়েছে আমি কাগজ সারাচ্ছি, আমি পড়েই যাচ্ছি। এভাবে প্রায় 15 মিনিটের অনুষ্ঠান ছিল বোধহয়। তো এই অনুষ্ঠানটা শেষে ওই মহিলা আমাকে বললেন যে আপনি তো এমনি ভালোই করেন, কিন্তু আপনি কাগজের খসখস শব্দ আপনি খেয়াল করেননি। মাইক্রোফোনে যে কাগজের ইয়েগুলো, যে শব্দগুলো যে ম্যাগনিফাইড হয়ে বেশ উচ্চ গ্রামে শোনা যায়, এ তো আমার ধারণা ছিল না। যাই হোক, এইভাবে আস্তে 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 আমি ওই অনুষ্ঠানটা আমি বোধহয় 3 মাস করেছিলাম। করার পরে হঠাৎ একদিন আমাকে নিউজ ছিল দোতলায়, বেতার ভবনের দোতলায়, নিউজ থেকে একটা প্রডিউসার এসে আমার সাথে পরিচয় করলো, যে আপনি একটু নিউজে কিছু কাজ করেন না, সংবাদ বিভাগে। বললাম কী ধরনের ভাই? তো বলে যে আপনি এক কাজ করেন, প্রথমে আপনি সংবাদ পর্যালোচনা নামে একটা 5 মিনিটের একটা কথিকা, টক, আপনারা যেটা টক শো বলেন, এরকম একটা টক, 5 মিনিটের একটা টক। ঠিক আছে, ভালোই তো, ভেরি গুড, ঠিক আছে। তারপরে আপনি একটু আমার সঙ্গে আসেন। গেলাম তার সঙ্গে দোতলায়, এই কথাবার্তা বললাম টললাম, দিয়ে একটা স্ক্রিপ্ট উনি দেখালেন আমাকে, ভদ্রলোক, নাম ভুলে গেছি আমি, ভদ্রলোক 2 একটা পুরোনো স্ক্রিপ্ট আমাকে দেখালেন যে এই জিনিস এই।
এইটা ছিল অনেকটা আপনারা জানবেন না, আপনারা তো তখন জন্মই হয়নি আপনাদের। সেটা হচ্ছে সংবাদ পরিক্রমা নামে একটা অনুষ্ঠান হতো এই কলকাতা বেতার থেকে সংবাদ পরিক্রমা। ওইখানে গৌতম ঘোষ, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় নাম শুনেছেন নিশ্চয়ই। ওনারা ওই কথিকাগুলো পাঠ করতেন এবং কথিকাগুলো খুব আবেগময় থাকতো, খুব আবেগময়, ভেরি ইমোশনাল। তো ওই আবেগময়, বিশেষ করে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় তো সংবাদ পাঠ শুরু করলেন। হ্যাঁ, আমি যেভাবে শুরু করেছিলাম, সংবাদ দিয়ে তো শুরু করিনি, আমি আপনাকে বললাম চিঠিপত্রের একটা অনুষ্ঠান ছিল, তারপরে সংবাদ পর্যালোচনা। এটা খুব একটা ভালো অনুষ্ঠান ছিল, খুব সুন্দর, খুব ইমোশনাল স্ক্রিপ্ট লেখা হতো। সংবাদ পরিক্রমা, হ্যাঁ, সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি না, সংবাদ পরিক্রমা ছিল ভারতীয় কলকাতা বেতারের। ওই মানে আমি বোঝার সুবিধার জন্য, দর্শকদের এবং আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি যে ওই ধরনের একটা অনুষ্ঠান, 5 মিনিটের একটা টক কথিকা। এই কথিকাটা কিন্তু অন্য কথিকার মতো হতো না। অন্য কথিকা যেমন ছিল, দেখা গেল যে গ্রামীণ উন্নয়নের উপরে কথিকা, না, তা না, এটা একটা সমসাময়িক বিষয়ের উপরে হতো এবং খুব ইমোশনালি এটা লেখা হতো। যিনি লিখতেন আমিও মাঝে মাঝে লিখেছি, পরে আমিও মাঝে মাঝে লিখেছি। পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, আমার নানা বাড়ি হচ্ছে একদম গোয়ালন্দে, আমার নানা বাড়ির কাছেই ছিল গোয়ালন্দের ঘাট যখন আমি ছোট ছিলাম। ঘাট কিন্তু পরে বদল হতে হতে বিভিন্ন জায়গায় চলে গেছে। এখন একটা মোটামুটি পার্মানেন্ট ঘাট আছে, পার্মানেন্টও বলা যায় না, মোটামুটি দীর্ঘ সময় ধরে আছে এটা এখনো। কিন্তু আমার ছোটবেলায় আমি যখন নানা বাড়িতে যেতাম, তখন দেখতাম যে ওই একদম নানা বাড়ির কাছেই নদী ছিল, পদ্মা নদী ছিল। তো ওইখানে স্টিমার ঘাট ছিল এবং স্টিমারের ভেঁপু শোনা যেত, খুব ভালো লাগতো। তো ওই ঘাটগুলো সরে যায়, বিভিন্ন নদী শুকিয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় শিফট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ওই সব বিষয় নিয়েও আমি লিখেছি। ভালো, খুব ইমোশনালি চার্জড, আবেগময় এক একটা কথিকা লেখা। তারপর আপনি সংবাদ পাঠ শুরু করেছিলেন? তারপরে আমি এটা যখন করছিলাম, তখনই একদিন ডাইরেক্টর নিউজ যিনি পরিচালক বার্তা, উনি আমাকে ডাকালেন পড়ার পরে। তো উনি দোতলায় বসেন, আমি তো নিচে স্টুডিওতে সংবাদ পর্যালোচনা পাঠ করি। আমি ডিউটি রুমে বসেছিলাম, আমাকে ডাকলো, আমি গেলাম। বললো, বসলো, বসো, অনেক সিনিয়র লোক, বসো, তুমি খবর পড়ো। দেন, আমার তো খুব শখ খবর পড়ার, আপনি দেন, সুযোগ দেন। তারপরে আমি বেতারে খবর পড়া শুরু করি, প্রথমে 5 মিনিট, পরে 10 মিনিট। সংবাদের সাথে সাথে তো ধারা বর্ণনার কাজও করেছেন, পরবর্তীতে নাটকের ধারা বর্ণনা। মানে কাজ করেছি বললে একটু কম বলা হয়, অনেক করেছি, অনেক। সমস্ত বার্ষিকী অনুষ্ঠান, মনে করেন রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে যেসব অনুষ্ঠান হতো, এগুলোর অনেক ধারা বর্ণনা করেছে, প্রচুর। বাংলাদেশ টেলিভিশনে কাজ করা শুরু করেন কবে? 73-এর শেষের দিকে বোধহয়। আচ্ছা, বেতার থেকে টেলিভিশন। জি, এবং যেটি আমি দর্শকদের শুরুতে জানিয়েছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের জাতীয় দিবসেও আপনি বেশ কিছু অনুষ্ঠান করেছেন, একটু শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ, একটা তো সবাই যেটা করতো, দেখতো, এবং মূলত সেটা একটু বন্ধের দিন বলে বিজয় দিবসের কুচকাওয়াজ, যেটা বিজয় দিবসের কুচকাওয়াজ হতো, এটাতে আমি সব তো মনে পড়ে না, নিয়মিত শুরু করি বোধহয় 1987 থেকে। এটা তারপর থেকে অনেক বছর করেছি, 7-8 বছর আগে বোধহয় শেষ করেছি, এরকম হবে। আর এটা একটা খুব জনপ্রিয় বলবো না, পরিচিত অনুষ্ঠান ছিল, এটাতে করেছি। আর এমনিতে আপনার অনেক লাইভ টেলিকাস্ট, যেটাকে আপনারা বলেন, সরাসরি সম্প্রচার করেন, মনে করেন বাংলা একাডেমি বইমেলা, মানে আমি সেই সব অনুষ্ঠানে কাজ করার সৌভাগ্য হয়েছে যেগুলো
মূলত রাষ্ট্রীয় অনুষ্ঠান বলা যায়, সরকারি অনুষ্ঠান বা রাষ্ট্রীয় অনুষ্ঠান, যেগুলোতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকতেন, এইগুলোই আমি বেশিরভাগ করেছি। এবং একটা সময় ছিল যখন এই ধরনের অনুষ্ঠানে, যেগুলোতে প্রধান অতিথি থাকতেন প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, এই ধরনের অনুষ্ঠানের যত অনুষ্ঠান হতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, তার শতকরা, যদি ভুল না হয় আমার একান্ত, শতকরা 90% অনুষ্ঠান আমি করতাম। মাস্টার অফ সেরিমনিজ বলতো, জি। যে পুরো অনুষ্ঠানটা ঘোষণা করা, এটা আমি করেছি, এগুলো অনেক করেছি। কোন মাধ্যম ভালো লাগতো, পর্দার আড়ালে না পর্দার সামনে? হ্যাঁ, নেপথ্যে তো অনেক কাজ থাকে, আপনারাও তো নেপথ্যে অনেক কাজ করেন। এই বসে বসে যখন আমরা অন এয়ারে থাকি না, তখন প্রডিউসারের সঙ্গে কথা বলছেন, নেপথ্যে তো অনেক কাজ না, থাকে। আমি বলছি বেতার মাধ্যমটা বেশি ভালো লাগতো নাকি টেলিভিশন ও আচ্ছা, মাধ্যমটা? ওইটা জিজ্ঞেস করছেন। আসলে বেতারে আমি প্রথম কাজ করেছি, তো ভালো এটা বলতে লাগার পারেন অনেকটা যে জায়গা বেতার আমার প্রথম বেশি। প্রেম, সেই হিসাবে বেতারকে বেশি ভালো লাগতো। আচ্ছা, আমি যেটি বলছিলেন যে রাষ্ট্রীয় অনেক অনুষ্ঠানও করেছেন এবং নির্বাচনের ফল ঘোষণার সময়ও কিন্তু আপনাকে আমি দেখেছি। করেছি, হ্যাঁ। জি এটাও একটা ছিল যে নির্বাচনী ফলাফল ঘোষণার অনুষ্ঠান, এটা তো অনেকদিন করেছি আমি। জি। আচ্ছা, এর বাইরে আপনি আবৃত্তি করেছেন এবং আপনি নাটকও লিখেছেন। হ্যাঁ, আবৃত্তি অনেক করেছি, হ্যাঁ, আবৃত্তি অনেক করেছি, টেলিভিশনেই করেছি, রেডিওতেও করেছি। আর নাটক যেটা বলছেন, নাটকে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি না, আমার কাছে মনে হয় আমি অভিনয় করতে পারি না। তবে সত্যি কথা বলতে কি, সাধারণ অভিনেত্রীরা যেমন অভিনয় করেন ওরকম আমি পারবো, কিন্তু তবু আমি সাহস পেতাম না। মানে আমার একটা ইয়ে ছিল যে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি দ্য বেস্ট। হ্যাঁ, যে আমি একজন টপ পারফর্মার হিসাবে কাজ করতে চাই, যেখানেই কাজ করি না কেন, সে নাটক করি, ইয়ে করি। এই জন্য নাটক করতে গেলে, মঞ্চে নাটক করতে গেলে আমার রীতিমতো পা কাঁপত, এই জন্য মঞ্চে নাটক আমি বেশি করি নাই। বেতারে মানে মঞ্চে করিনি এবং টেলিভিশনেও করি নাই, অল্প দু একটা নাটক করেছি। পরে প্রাইভেট চ্যানেলও দু একটা করেছি, বাংলা ভিশন টিশনে দু একটা নাটক করেছি, ছোট ছোট। ওই যারা নাটক, যারা মেকার, যারা তৈরি করে, যারা, তাদের মধ্যে কেউ কেউ এসে বলতো, সালে ভাই আপনাকে একটা নাটকে আসতে হবে। তা আমি বললাম যে আমি কিন্তু নাটকে আমার পা কাঁপে, আমার বেশিরভাগ হলো বসে যদি অভিনয় করতে দাও তাহলে আমি করতে পারি। হ্যাঁ, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করা, মুখ করা, আলো দেখে দেখে চলা, হ্যাঁ, এই তো করতে হয় নাটকে, আলো দেখে দেখে চলা, এইগুলো কিন্তু আমি পারবো না, আমার গলা শুকিয়ে যায়, আমি পারবো না। এই জন্য আমি মঞ্চে নাটক করি না, যদিও আমার নাটক মঞ্চস্থ হয়েছে, কিন্তু আমি অভিনয় করি না। যাই হোক, তো এইভাবে আমি আর কি কি বলে, বেতারে কিছু নাটক করেছি, কেউ দেখতে পেত না, হাত পা কাঁপার কোনো সমস্যা নেই, সুযোগ নেই, সেহেতু বেতারে বেশ কিছু নাটক করেছি, যার মধ্যে রবীন্দ্রনাথের রক্তকরবী নাটক আছে, আরও দু একটা নাটক, আরও বেশ কয়েকটা নাটক আমি করেছি, কয়েকটা নাটক আমি লিখেছি, যেগুলোতে আমি অভিনয়ও করেছি। এই এবং দু একটা নাটকে নায়কের ভূমিকা অভিনয় করেছি। আচ্ছা, এরকম আর কি বেশ কিছু নাটক করেছি। কোনো- কেয়া চৌধুরী আমার নায়িকা ছিলেন বেশ কয়েকটা আচ্ছা। নাটকে। আচ্ছা। কেয়া চৌধুরী জি জি। তো ভালো অভিনয় করতেন। কোনো তো আমি সংলাপ কি বেতারে মনে নাটক আছে? করি। এই হ্যাঁ? মুহূর্তে কোনো সংলাপ মনে আছে কোন নাটকের? না না না, আমি আসলে বলতে পারবো না আচ্ছা, আচ্ছা। সংলাপের কথা। ছোট পর্দার জন্য, বিটিভির জন্য তো আপনি নাটক লিখেছেন এবং মুসা আহমেদের প্রযোজনায় আপনার একটি নাটক বেশ জনপ্রিয় হয়েছিল। জনপ্রিয়তা আমি বলতে পারবো না, আমি নিজে লেখক হয়ে আমি বলি কি করে জানবো? হ্যাঁ, আমি নিজে সংবাদ পাঠককে কি করে বলি যে আমি খুব ভালো সংবাদ পড়ি, এটা আমি পারি না বলতে। জনপ্রিয় কিনা জানি না, তবে তখন বেতার নাটক তো অনেকেই শুনতো, এখন তো কেউ শোনে না। তখন প্রচুর শ্রোতা ছিল বেতার নাটকে, তারা শুনতো, চিঠিপত্র আসতো, ভালো লাগতো, তারা স্বীকৃতি দিত, শ্রোতারা চিঠি লিখতেন, ভালো লাগতো আর কি। আর আরেকটা আচ্ছা, এই যে আপনি সংবাদ পাঠ
করতেন এবং পরবর্তীতে এর আগে পরেও আবৃত্তি করেছেন এবং ধারা বর্ণনা করেছেন, এর জন্য কি কখনো আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন, নাকি এটা করতে করতেই একটা শিখে গিয়েছেন? এর জন্য কি কোনো ইনস্টিটিউশনের কাছে আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? না, সেরকম কিছু না। আমি তো বেশিরভাগই আপনার এই টেলিভিশন এবং বেতারের সঙ্গে সংযুক্ত ছিলাম। বাইরের তেমন প্রতিষ্ঠানের সঙ্গে তেমন আমার কোনো কি বলে যোগাযোগ ছিল না। আমি এর ভেতরেই আমি সীমাবদ্ধ রাখতাম নিজেকে, এবং আমার এইভাবেই করতে আমার ভালো লাগতো। আমি জানি না আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি কিনা। স্যার, কথা হচ্ছিল যে আপনি প্রশিক্ষণ নেননি, কিন্তু প্রশিক্ষণ দিয়েছেন কিনা কখনো কাউকে? আচ্ছা, প্রশিক্ষণের প্রসঙ্গটা যখন আপনি তুললেনি, তখন আমি বলি যে আমি প্রশিক্ষণ নিয়েছি এবং দিয়েছি। আচ্ছা, আচ্ছা, আমার একটা সুযোগ হয়েছে। আমি যখন বাংলাদেশ টেলিভিশনে কাজ করতাম, তখন মালয়েশিয়ায় একটা সংবাদ পাঠকদের একটা দলকে মালয়েশিয়ায় AIBD বলতো, এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট, AIBD, এই প্রতিষ্ঠানে আমরা কয়েকজন গিয়েছিলাম। তো সেখানে আমরা প্রশিক্ষণ নিয়েছি অস্ট্রেলীয় একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে। ভালো প্রশিক্ষক ছিলেন, ওনার কাছে প্রশিক্ষণ নিয়েছি, এবং এটা সম্ভবত 2 সপ্তাহ আমাদের ক্লাস করতে হতো, প্র্যাকটিক্যাল ক্লাসও করতে হতো। এবং ওইখান থেকে আমরা গেলাম আবার সিঙ্গাপুরে আরেকটা প্রতিষ্ঠান ছিল, অ্যামিক, আমেরিকান ইনস্টিটিউট অফ কমিউনিকেশন বা এই জাতীয় কিছু নাম, অ্যামিক, এটা মনে আছে। ওই প্রতিষ্ঠানটা এখনো আছে কিনা আমি জানি না। যে এই 2 জায়গায় আমরা প্রশিক্ষণ নিয়েছি। এটা আর কোনো মানে আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা ছাড়া আর কোনো সংবাদ পাঠকের সুযোগ হয়নি। মানে পরবর্তীতে আর কোনো গ্রুপ যায়নি, আমরাই একমাত্র গ্রুপ সেখানে গিয়েছিলাম, এবং আমাদের যথেষ্ট লাভ হয়েছে। উই ওয়্যার ইমেন্সলি বেনিফিটেড। তো আমাদের যথেষ্ট লাভ হয়েছে, আমরা অনেক কিছু শিখতে পেরেছি সেখান থেকে। আর আমার প্রশিক্ষণ দেওয়ার কথা যদি বলেন, হ্যাঁ, আমি নিজে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলাম, কিন্তু এটাতে পরিশ্রম এত বেশি যে আমি আর বেশি দিন চালাতে পারলাম না। 3-4টা ব্যাচ আমি চালিয়েছিলাম, হ্যাঁ, ইনস্টিটিউট অফ পাবলিক রিলেশনস নামে। এটা আমি তখন একটু ভালো সাড়া পেতাম, অনেক ছেলেমেয়েরা আসতো, ট্রেনিং নিত। আমারটা ছিল 3 মাসের ট্রেনিং, সপ্তাহে 2 দিন করে ক্লাস। এবার 3 মাসের ট্রেনিং ছিল, খুব এক্সস্টিভ ছিল কিন্তু। তো সেখানে উচ্চারণ থেকে শুরু করে অনেক কিছু, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে অনেক কিছু শেখানো হতো, মানে যেটা শিখলে মানুষের সংবাদ পাঠের সুবিধা হবে, এটা আমি বলি। তো সেইটা আমি করেছিলাম 5টা ব্যাচ আমি পার করেছিলাম। এরপরে আমার আর হলো না, আমার পক্ষে চালানো সম্ভব হলো না, কারণ প্রচুর পরিশ্রম করতে হয় এই জন্য। স্যার, সেটি তো চালানো সম্ভব হলো না, তবে যেহেতু আপনাকে আমরা আজকে পেয়েছি, আমরা একটু টিপস নিতে চাই যে একজন ভালো সেটি সংবাদ পাঠক হোক কিংবা ধারা বর্ণনা যিনি করছেন কিংবা উপস্থাপক, তাদের বেসিক কি যোগ্যতা থাকা প্রয়োজন? আমি যেহেতু নিজে সংবাদ পাঠ করেছি, সেহেতু সংবাদ পাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখি। শিল্পের অন্য শাখায় আমি যেতে চাচ্ছি না। সংবাদ পাঠকের হয় কি, যেটা দরকার আমি মনে করি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত, অনেকে একমত হন, অনেকে হন না, সেটা হচ্ছে যে আপনাকে প্রথম কথা যে আপনাকে সমসাময়িক বিষয় সম্পর্কে, সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে আপনার জানা থাকতে হবে। হ্যাঁ, যেমন এখন দেখা যাক যে আপনার সিরিয়ায় একটা গৃহযুদ্ধ হচ্ছে। তো এটা যদি আপনি না জানেন, তাহলে যদি জানেন, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, যদি জানেন তাহলে আপনি খুব অনায়াসে পড়তে পারবেন, আপনার কোথাও আটকাতে হবে না, আপনার কোথাও মনে হবে না যে আপনি ভুল করছেন, এই জিনিসগুলো মনে হবে না, আপনি খুব স্বচ্ছন্দে পড়ে যেতে পারবেন। এই জন্য আমি মনে করি একজন সংবাদ পাঠকের
বা সংবাদ উপস্থাপকের সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে, সমসাময়িক বিশ্ব সম্পর্কে একটা ধারণা থাকা ভালো, এবং এটা তাকে নানাভাবে সাহায্য করে। আচ্ছা, আর এর বাদে যে সমস্ত গুণাবলী দরকার সেগুলো তো আপনারা নিজেরাও সবাই জানে, সেটা হচ্ছে কণ্ঠটা দরকার, উচ্চারণটা দরকার, এগুলো তো দরকারই, এগুলো তো আছেই। আর টেলিভিশনের বদৌলতে কিভাবে হাসবেন, কিভাবে কাঁদবেন, এগুলো তো আপনার জানা থাকতে হবে। যে যত ভালো করতে পারবে সেই তত নাম করবে। স্যার, যেহেতু গণমাধ্যমের একজন বিশিষ্ট ব্যক্তিকে আজ আমরা আমাদের মাঝখানে পেয়েছি, আমার খুব জানতে ইচ্ছা করছে যে আপনি তো বেতারে দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন, তখনকার বেতার এবং এখন তো এফএম রেডিওর দাপটে বাংলাদেশ বেতার আসলে শোনা হয় না হয়তো মানুষের ওইভাবে। সো এই জিনিসগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এফএম রেডিওগুলোর কথা বলছেন? জি, এফএম রেডিওর সাথে তখনকার বেতার যে জনপ্রিয়তা ছিল, এখন তো বেতারের সেই জনপ্রিয়তা, এফএম রেডিওর সাথে তখনকার বেতার তো একটা অনেক পার্থক্য, এটা আযোজন পার্থক্য, মাইলস যেটাকে বলে। তো তখন বেতার তো অন্যরকম ছিল, আর এফএম রেডিও তো অন্য জিনিস। এফএম রেডিও হচ্ছে মূলত হচ্ছে আপনার, যদিও এফএম রেডিও তো খবর যায়, খবর প্রচার হয়, তা আমি মনে করি এফএম রেডিও মূলত একটা এন্টারটেইনিং। কিন্তু বেতার, তখনকার যে বেতার ছিল সেটা যেমন এন্টারটেইনিং ছিল, তেমন এডুকেটিভ ছিল, তেমন আপনার সমসাময়িক বিষয়ের উপরে তারা বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা করতেন। গান ছিল, বাজনা ছিল, সবই ছিল। এবং বাংলাদেশ বেতারের যে বাণিজ্যিক কার্যক্রম, সেটা সারাদিন গানই প্রচার হতো। আর বাংলাদেশ বেতারে যেটা হোম সার্ভিস বলতাম আমরা, হোম সার্ভিসে সবই হতো, গান হতো, নাটক হতো, কতিকা হতো, খবর হতো, সবই হতো, ধর্মীয় অনুষ্ঠান হতো, বাচ্চাদের অনুষ্ঠান হতো, মহিলাদের অনুষ্ঠান হতো, সবই হতো। তো এখনকার তো এফএম রেডিওর তো চরিত্রই আলাদা, দুটো চরিত্রেই অনেক একটা বিশাল একটা পার্থক্য। তবে আমি মনে করি এখনকার যে এফএম রেডিও, এটা অনেক এমনিতে তো খুবই ভালো। আমার এদের সম্পর্কে আমি বলতে গেলে আমি অবশ্যই বলবো যে ভালো, কিন্তু আমি মনে করি যে এখানে আরও উন্নতির অনেক অবকাশ আছে। সেইগুলো নিয়ে যদি যারা এই এফএম বেতারের সঙ্গে যারা জড়িত, তারা যদি একটু গবেষণা করেন, একটু নিজেদের মধ্যে আলোচনা করেন, সুধীজনদের সাথে আলোচনা করেন, তাহলে এগুলোর কিন্তু উন্নতির যথেষ্ট অবকাশ আছে। এবং আমি মনে করি সেদিকেই যাবে, হয়তো যাবে। একটা জিনিস না বলে পাচ্ছি না, একটা বদনাম রয়েছে, সেটা হচ্ছে যে ভাষাটাকে ওরা কেমন করে ফেলেছে। এটা নিয়ে বহু সুধীজনরা অনেক মন্তব্য করছেন। এটা নিয়ে আসলে একটা বিরাট বিতর্ক যে আমরা প্রমিত বাংলা বলি, প্রমিত বাংলা হওয়া উচিত। প্রমিত বাংলা বলতে কি বোঝায়, এটা নিয়ে আমি একদিন অন্য একটা টেলিভিশন চ্যানেলে আমি একটা আলোচনায় অংশ নিয়েছিলাম। আমার সাথে আলী জাকের সাহেব ছিলেন, নাসির আলী মামুন সাহেব ছিলেন। এগুলো নিয়ে আমরা আলোচনা, এটা কিন্তু অনেক বিরাট একটা বিতর্ক। এটা খুব ভালো যারা ভাষা বিজ্ঞানী বা ভাষাবিদ, তারা ছাড়া এ ব্যাপারে আসলে কোনো সুষ্ঠু একটা সিদ্ধান্তকে দিতে পারবেন না। তবে আমার মনে হয় আস্তে আস্তে করে দৃশ্যপট কিছুটা হলেও পাল্টাতে শুরু করেছে, এবং আপনার মতো হয়তো অনেকেই উপলব্ধি করছেন যে এই ভাষার ব্যাপারটি আসলে ঠিক হওয়া উচিত। এবং কিছু কিছু রেডিও স্টেশন আছে, যেমন রেডিও দিনরাত সেটি নিয়ে কাজ করছে এবং বেশ সম্ভাবনার কিন্তু ডাক দিচ্ছে। আপনার সাথে আর কথা বলবার হয়তো খুব বেশি সময় হবে না, কারণ আমাদের সময় একদমই শেষের দিকে। আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন কি করছেন, এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন? এখন আমি মোটামুটি ধরতে পারেন আমার যে বয়স হয়েছে তাতে তো অবসর জীবনে থাকার কথা। আমি অবসর জিনিসটা খুব অপছন্দ করি, ঘৃণা করি রীতিমতো। আমি সারাদিন কাজ করতে চাই এখনো। আমার শরীর এখনো সচল আছে, আগের মতোই আছে প্রায়। আমি কিন্তু সারাদিনই কাজ করতে চাই, সারাক্ষণই কাজ করতে চাই। এবং আপনি আরো অনেক কাজ করেন এবং আমাদের এই ধরনের সুন্দর সুন্দর কাজ উপহার দেন। বলছিলাম যে আমাদের সময় একদম শেষ হয়ে গেছে স্যার। আপনাকে, মাছরাঙাকে এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি আগেও বলেছি যে আপনারা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, একটি জনপ্রিয় অনুষ্ঠান,
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগলো। জি ভবিষ্যতে আশা করি আপনাদের সঙ্গে ধন্যবাদ আবার দেখা হবে। ধন্যবাদ স্যার।